শুভং কুরুত্তম কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রুর বুদ্ধির বিনাশায় দীপজ্যোতির নমস্তুতে। জয় গুরু। আমরা বঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ আলোচনা করেছিলাম। তো বেশ কিছু বঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমরা জানব জকারান্ত বঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ। জকারান্ত বঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দগুলির মধ্যে বণিজ এবং সম্রাজ এই দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো বণিজ শব্দটা আমরা জেনে নিচ্ছি। বণিজ, বণিজ কথার অর্থ কি না? বণিজ কথার অর্থ হচ্ছে ব্যবসায়ী। তাহলে এই শব্দরূপের রূপটা একটু দেখে নিই। প্রথমে রয়েছে দেখো বণিক, তারপরে বণিজম, বণিজা, বণিজে, বণিজ, বণিজ, বণিজে। এখানে রয়েছে দ্বিবচনে রয়েছে বণিজৌ, বণিজৌ। তৃতীয়া থেকে তৃতীয়ার দ্বিবচনে ভ্যাম যোগ হয়, তাহলে কি হবে? বণিক ভ্যাম। পরপর তিনবার হবে বণিক ভ্যাম, বণিক ভ্যাম। বণিজ, বণিজ। চলো এবার বহুবচনে কি রয়েছে? বহুবচনে রয়েছে বণিজ, বণিজ, বণিক ভি, বণিকভো, বণিকভো। তারপর রয়েছে বণিজাম। ষষ্ঠীর বহুবচনে কি রয়েছে? বণিজাম। আর এখানে হবে বণিকসু, বণিকসু। চলো তো এই শব্দটির কি কি বিশেষত্ব রয়েছে, কোথায় আমরা ভুল করব সেই জায়গাগুলো আমরা এক ঝলক দেখে নিই। দেখো বণিজ শব্দের দুটো জায়গায় ক রয়েছে, সেটা কোথায়? দেখো কোথাও ক নেই, কিন্তু দুটো জায়গায় ক রয়েছে। একটা হচ্ছে প্রথম আর এক বচনে দেখো বণিক রয়েছে। আর দেখো সপ্তমীর বহু বচনেও কিন্তু সুজে যোগ হয়েছে। কার সাথে সুযোগ হয়েছে? না এখানে সুযোগ হয়েছে, বিষয়টি ছিল এই রকম, বণিক শব্দের সাথে, বণিকের সাথে সুযোগ হয়েছে, তাই হয়েছে কয় মূর্ধন্য সু, বণিক সু। তাহলে বণিক, বণিজ এই শব্দটির বিশেষত্ব হচ্ছে প্রথম, একদম প্রথম আর এক বচন আর সপ্তমীর বহু বচনে কি হচ্ছে, সেখানে কিন্তু বণিক রূপটি আসে, ক রূপটি আসে, এইটা মনে রাখতে হবে। তারপরে তো এগুলো সাধারণ আমাদের নিয়ম অনুসারেই হচ্ছে অম, বণিজম, আ এ অ অ ই, বণিজা, বণিজে, বণিজ, বণিজ, বণিজে। তারপরে দেখো এখানেও তাই বণিজ, বণিজ। এবার আর একটা জিনিস লক্ষ্য করো, যেখানে তোমাদের ভ্যাম বা ভি যোগ হয়েছে সেখানে দেখো বণিজ শব্দের গয় হসন্ত হয়েছে। সেখানে যেখানেই ভ্যাম যোগ হয়েছে এবং ভি বা ভ যোগ হয়েছে সেখানেই কিন্তু কি রয়েছে? গয় হসন্ত রয়েছে, কয় হসন্ত নয় কিন্তু। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। শেষের দুটো ওষ বিভক্তি যুক্ত হয়ে বণিজ, বণিজ হয়েছে। এবার দেখো এইখানে তোমার প্রথমা এবং দ্বিতীয়ার বহু বচনে আমরা জানি যে বঞ্জনান্ত শব্দগুলোর একটা বৈশিষ্ট্যই রয়েছে, যে এক বচনের পঞ্চমী এবং ষষ্ঠীতে যে রূপটি হয় সেটা কি হয়? সেটা বেশিরভাগ বঞ্জনান্ত শব্দরূপের ক্ষেত্রে, বেশিরভাগ বলতে কি 95% বঞ্জনান্ত শব্দরূপের ক্ষেত্রে সেটা এখানে কিন্তু এই রূপটা চলে আসে। কি সেটা? প্রথমা এবং দ্বিতীয়ার বহু বচনে। তাই এখানে বণিজ, বণিজ হয়েছে। আর ভি যোগ হলে তার আগে গ হবে, ভ যোগ হলে গ হবে। আর ষষ্ঠীর বহু বচনে ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রে কিন্তু নাম যোগ হয় না, সেটা আম যোগ হয়। দেখো এখানে বণিজ আম যোগ হয়েছে, আর শেষে তো ক, বণিক সু। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, এই বণিক শব্দের সপ্তমীর বহুবচন। তো এই ছিল আমাদের বণিজ শব্দের সপ্তমীর বহুবচন।
চলো, জকারান্ত আর একটা গুরুত্বপূর্ণ শব্দরূপ হচ্ছে সম্রাজ। এই সম্রাজ শব্দটা আমরা জেনে নেব। সম্রাজ, সম্রাজ কথার অর্থ হচ্ছে সম্রাট বা রাজা। সম্রাট বা রাজা। চলো, এই ব্যঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দটা আমরা জেনে নিই। এটা কি হচ্ছে? প্রথমার সম্রাট, সম্রাজম, সম্রাজা, সম্রাজে, সম্রাজ, সম্রাজ, সম্রাজি। আ এ অ অ ই। আচ্ছা, তারপরে এখানে কি হবে? সম্রাজ, সম্রাজ। এবার ভ্যাম যোগ করব, সম্রার, ভ্যাম, সম্রার ভ্যাম, সম্রার ভ্যাম, সম্রাজ, সম্রাজ। এবার চলো, বহুবচনের কি রূপ রয়েছে? একই সিস্টেম, সম্রাজ, সম্রাজ, সম্রার্ভে, সম্রার্ভ। আচ্ছা, হসন চিহ্নগুলো একটু বড় করে দিই। সম্রার্ভ, সম্রাজাম, সম্রাটসু, সম্রাট সু। আচ্ছা, তাহলে এই শব্দটির বিশেষত্ব দেখো। এই শব্দটির সম্রাট শব্দের প্রথম আর এক বচনে সম্রাট হয়েছে। দেখো এখানে টয় হসন্ত রয়েছে, দুটো জায়গায় টয় হসন্ত হয়েছে। একটা সম্রাট একদম প্রথম আর এক বচনে, আর হচ্ছে সপ্তমীর বহু বচনে। বণিক শব্দের মতো সেম, দেখো বণিক শব্দের মতো এখানে ক ছিল আর এখানেও ক ছিল, বণিক শু হয়েছিল। আচ্ছা, তারপরে এগুলো তো ন্যাচারাল সাধারণ নিয়ম। জম, আ এ অ ই, সম্রাজম, সম্রাজা, সম্রাজে, সম্রাজ, সম্রাজি, সম্রাজ, সম্রাজ। এবার যেখানে ভ্যাম বা ভিযোগ হয়েছে সেখানে দেখো সম্রার হয়েছে। ডয় হসন্ত, ডয় হসন্ত হয়েছে, ডয় হসন্ত বা ডয় শূন্য র। আর একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, সংস্কৃতে কিন্তু ড আর ডয় শূন্য র একই, এ দুটো পৃথক নয়। যেমন জ আর অন্তস্থ একই, সেরকম। তো তাই এখানে দেখবে কতগুলো বইতে ডয় হসন্ত দেওয়া আছে, আবার কিছু বইতে ডয় শূন্য র দিয়ে হসন্ত দেওয়া রয়েছে। তো তাহলে কোথায় এটা হচ্ছে ডয় হসন্ত বা ডয় শূন্য র হসন্ত? কোথায় হচ্ছে না, যেখানে ভ্যাম বা ভি যোগ হচ্ছে। সম্রাজ, সম্রাজ। আর দেখো এই পঞ্চমী ষষ্ঠীতে যে রূপটা ছিল সেটাই কিন্তু প্রথমা এবং দ্বিতীয়ার বহু বচনে সেই রূপটি হয়েছে। ভি যোগ হলে র হবে, এই বা ডয় হসন্ত হবে। বস, সম্রাজম, ব্যঞ্জনান্ত শব্দে আম যোগ হয়। দেখো সম্রাজাম ষষ্ঠীর বহু বচনে, তাই এখানে সম্রাজাম হয়েছে। আর এখানে দেখো সম্রাটসু, খেয়াল রাখবে এখানে দন্তাস্ব হয়েছে, পেট কাটা মূর্ধন্য স নয়, মূর্ধাস্ব নয়। তো এই ছিল হচ্ছে সম্রাট শব্দের বিশেষত্ব। তবে সম্রাট শব্দের এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে, এখানে একটা বিকল্প রূপ রয়েছে সপ্তমীর বহু বচনে। সেটা কি? সেটা হচ্ছে সম্রাটৎ, সম্রাটৎসু। এইটা ভালোভাবে মনে রাখা প্রয়োজন। তাহলে সম্রাট শব্দের সপ্তমীর বহু বচনে একটা বিকল্প রূপ রয়েছে, সেটা কি? সম্রাটৎসু, অর্থাৎ এক্সট্রা একটা খণ্ডেত্ব রয়েছে। এইটা আমাদের মনে রাখতে হবে। এবার চলো আমরা জেনে নেব যে এই যে জকারান্ত পুংলিঙ্গ শব্দগুলো পড়ছি, এর সম্বুদ্ধি কি? সম্বুদ্ধি কথার অর্থ হচ্ছে সম্বোধনের এক বচন। সেটা কি? সেটা হচ্ছে দেখো, সম্রাট শব্দের সম্বোধনের এক বচন, সম্রাট শব্দের এবং বণিজ শব্দের। এটা কিছুই মনে রাখতে হবে না, এটা শুধু মনে রাখতে হবে
প্রথম আর এক বচনে যে রূপ হবে সেটাই হবে সম্বোধে। দেখো, বণিক শব্দের প্রথম আর এক বচনে ছিল বণিক, তার জন্য এটাই হচ্ছে সম্বোধনের এক বচনেও বণিক হবে। আর সম্রাট শব্দের প্রথম আর এক বচনে ছিল সম্রাট, তাই এটা সম্বোধনের এক বচনও হবে সম্রাট। আচ্ছা, এবার আমরা জেনে নেব নকারান্ত বা ইন ভাগান্ত পুংলিঙ্গ শব্দ। নকারান্ত বা ইন ভাগান্ত পুংলিঙ্গ শব্দ, দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে পথিন এবং গুণিন। চলো পথিন শব্দটা আমরা জেনে নিচ্ছি। পথিন, পথিন। আচ্ছা, পথিন এটা ইন ভাগান্ত বা নকারান্ত পুংলিঙ্গ শব্দ, পুরুষলিঙ্গ শব্দ। এই পথিন শব্দের অর্থ কি না? পথিন শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তো চলো এই শব্দরূপটি আমরা জেনে নিচ্ছি। দেখো, পথিন শব্দরূপটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। যাই হোক, চলো, প্রথম আর এক বচন হয়েছে পন্থা, বিসর্গ। তারপরে হচ্ছে পন্থানম, পন্থানম। তৃতীয়া থেকে লক্ষ্য করবে, তৃতীয়া থেকে দেখো আছে পথা। তাহলে তৃতীয়ার এক বচনে যদি আকার হয় তাহলে কি হবে? আ এ অ ই, অর্থাৎ পথা, পথে, পথ, পথ, পথি। আচ্ছা, এবার চলো দ্বিবচনে কি রয়েছে? পন্থানৌ, পন্থানৌ, এখানেও তাহলে পন্থানৌ। তৃতীয়ায় দ্বিবচন পথিভ্যাম, 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 পথিভ্যাম। পথ, পথ। আচ্ছা, প্রথম আর বহু বচনে রয়েছে পন্থানো, তারপরে রয়েছে পথ, পথিভে, পথিভ্য, পথিভ্য, পথাম, পথিষ্য। চলো তাহলে এই শব্দরূপটির বিশেষত্ব জেনে নিচ্ছি, কোথায় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, পন্থা শব্দ, পথিন শব্দটি, এই যে দেখো এই পাঁচটা ঘর একরকম, অর্থাৎ প্রথমা এবং দ্বিতীয়া যে বিভক্তি রয়েছে সেগুলো এক বচন, দ্বিবচন, বহু বচন বলো, শুধু দ্বিতীয়ার বহু বচন বাদে দেখো সব জায়গায় জায়গায় পন্থা কথাটা রয়েছে, পন্থা রয়েছে, আর কোথাও কিন্তু পন্থা পাবে না। এক বচনটা ভালোভাবে মনে রাখতে হবে। পথিন শব্দের প্রথম আর এক বচন পন্থা, এবং সেখানে দেখো বিসর্গ হয়েছে, বাস। তারপরে কি রয়েছে? পন্থানম। তৃতীয়া থেকে খুবই সহজ, তৃতীয়াতে দেখো ন নেই, আর সেখানে পথা চলে আসছে, আ এ অ ই, পথা, পথে, পথ, পথ, পথি। এবার পন্থানৌ, পন্থানৌ, ভ্যাম যোগ হচ্ছে পথিভ্যাম, 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 পথ, পথ। এবার আমরা জানি যে এই যে পঞ্চমী এবং ষষ্ঠীতে যে রূপটা হয় এক বচনে, সেটা কিন্তু বেশিরভাগ এইখানে এই দুটো পদের হয়, ব্যঞ্জনান্ত শব্দের। তো কিছু কিছু শব্দের এই প্রথম আর বহু বচনটা একটু আলাদা হয়, যেমন তোমার ছিল আত্মন শব্দ একটু আলাদা ছিল, আত্মনহ, আত্ম। তো এখানেও দেখো সেই রকম রয়েছে, সেখানে রয়েছে পন্থান প্রথম আর বহু বচন, কিন্তু দ্বিতীয় আর বহু বচন পথ। তাহলে পথ এটা কি বলতে পারি? এটা দ্বিতীয় আর বহু বচন বলতে পারি, বা এটা পঞ্চমী এবং ষষ্ঠীর এক বচন বলতে পারি। তারপর রয়েছে পথিভি, পথিভ্য, পথিভ্য। এইটা খুবই মনে রাখার দরকার। এইখানে তোমাদের অপশনে এইভাবে দিবে যে পথিন শব্দের ষষ্ঠীর বহু বচন পথাম দিল, তারপরে দিতে পারে পন্থা নাম দিতে পারে, তার পথা নাম দিতে পারে। তো এইভাবে বিভ্রান্ত আমরা হতে পারি, সেখানে আমাদের মনে রাখতে হবে সেখানে হচ্ছে পথাম, পথাম। আর ষষ্ঠীর সপ্তমীর বহু বচনে আছে পথিষু।
আর এই সব শব্দের ব্যঞ্জনান্ত শব্দের, পথিন শব্দের বা ইন ভাগান্ত নকারান্ত শব্দের সম্বোধনের একবচন কোনটা হবে? এই প্রথম আর একবচনে যেটা ছিল সেটাই হবে সম্বোধনের একবচন, অর্থাৎ সম্বোধনের একবচন পন্থা বিসর্গ হবে। আচ্ছা চলো এবার আমরা জেনে নেব তোমাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ ইন ভাগান্ত শব্দ, নকারান্ত ইন ভাগান্ত শব্দ, সেটা হচ্ছে গুণিন। তো চলো গুণিন শব্দটা আমরা জেনে নিই। গুণিন শব্দের প্রথম আর এক গুণিন শব্দটাকে জেনে নেব। গুণিন সবসময় মনে রাখবে গয়ের পর যে ন হয় সেটা কিন্তু মূর্ধন্য হয়, যেমন গণ বানামে মূর্ধন্য হবে। হ্যাঁ, তো এখানে গুণিন, গুণিন কথার অর্থ হচ্ছে গুণী ব্যক্তি বা গুণবান বা গুণবান ব্যক্তি, না গুণবান। অর্থাৎ এই শব্দরূপটা কি? এই শব্দরূপটা কিন্তু একটু বিশেষণ শব্দ, বিশেষণ শব্দ। কেমন মানুষ? গুণবান মানুষ। তাহলে এটা কি? এটা হচ্ছে বিশেষণ শব্দ। আচ্ছা চলো এই শব্দরূপের কি রয়েছে। প্রথম আর একবচনে আমরা পাবো গয় গুণী, তারপর রয়েছে গুণিনম, গুণিনা, গুণিনে, গুণিন, গুণিন, গুণিনি। আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাচ্ছি এবার দ্বিবচনের ঘরে। কি আছে? গুণিন, গুণিন, গুণিন। এবার ভ্যাম যোগ হবে, তাহলে কি হবে? গুণির সাথে ভ্যাম যোগ করো, গুণিভ্যাম, গুণিভ্যাম, গুণিভ্যাম। এখানে কি হবে? গুণিন বিসর্গ দন্তন্য, গুণিন বিসর্গ দন্তন্য। বহুবচনে, বহুবচন হয়ে যাচ্ছে গুণিন, গুণিন, তারপরে হচ্ছে গুণিভি, গুণিভ্য, গুণিভ্য, গুণিনাম, গুণিনাম, আর রয়েছে গুণিষু। এই শব্দরূপটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। চলো এই শব্দরূপের কোথায় আমরা ভুল করে থাকি সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। দেখো শব্দটা রয়েছে গুণিন, কিন্তু এর প্রথম আর একবচনে রয়েছে কিন্তু গুণী। আর সেখানে দেখবে প্রথমেই আমরা মনে রাখবো যে গয়ের পরে যে ন হয় সেটা মূর্ধন্য হয়। গুণিন শব্দটার তাহলে কি হচ্ছে? প্রথম আর একবচনে হচ্ছে, তাহলে কি গয় হস্য মূর্ধন্য নয়, দীর্ঘী গুণী। সেই রকম যদি বলি প্রতিবাদিন, প্রতিবাদিন, প্রতিবাদিন শব্দ যদি থাকে তাহলে এর প্রথম আর একবচনে কি হবে? প্রতিবাদী, অর্থাৎ দীর্ঘিকার থাকবে। সেই রকম দেখো এখানে কিছু বিষয় আমাদের শেখার আছে। প্রতিবাদিন, প্রতিবাদিন, তারপরে হচ্ছে প্রতিযোগিন, প্রতিযোগিন। এই শব্দগুলোর তাহলে প্রথম আর একবচনে কি হবে? প্রথম আর একবচন হবে প্রতিবাদী, প্রতিবাদী, দীর্ঘিকার হবে। প্রতিযোগিন শব্দের প্রথম আর একবচন কি হবে? প্রতিযোগী, দীর্ঘিকার হবে, কিন্তু মূল শব্দতে কিন্তু নয় হসন রয়েছে। তো এই বিষয়টা আমরা মনে রাখবো। আর একটা জিনিস দেখো এখানে, এগুলো তো চললো গুণী, গুণিনম, গুণিনা, গুণিনে, গুণিনা, গুণিনা, গুণিনী, এগুলো ন্যাচারালভাবেই আছে। আই, অয়, গুণিন, গুণিন, ভ্যাম, গুণিভ্যাম, 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 গুণিন, গুণিন। এবার দেখো পঞ্চমী আর ষষ্ঠীতে যে রূপটা হয় প্রথমা এবং দ্বিতীয়ার বহুবচনে সেই রূপটি আছে। চলো গুণিভি, গুণিভ্য, গুণিভ্য, গুণিনাম। এইটা ভালোভাবে দেখো, প্রত্যেকটা ব্যঞ্জনান্ত শব্দে কিন্তু আমযোগ হয়েছিল, তাই না? এইখানে দেখো নামযোগ হয়েছে, নামযোগ হয়েছে। আবার দেখো আমরা আবার জানি, দেখো প্রত্যেকটা শব্দে যখন নামযোগ হয় তখন কিন্তু দীর্ঘস্বর হয়েছিল।
যেমন ধরো মুনি শব্দের মুনি শব্দরূপ ছিল, তাহলে এর ষষ্ঠী বহুবচন কি করলে, দীর্ঘস্বর করলে কি হতো, মুনি নাম। এই নাম যোগ করার আগে হস্যিকারটা কি হয়ে যায়, দীর্ঘিকার হয়ে যায়। কিন্তু গুণী শব্দের ক্ষেত্রে এই ব্যতিক্রমটি ঘটেছে, এখানে নামযোগ হয়েছে কিন্তু এখানে হস্যিকার রয়েছে, দীর্ঘিকার হয়নি। অর্থাৎ তোমাদের অপশনে এরকম বিভ্রান্ত করার জন্য দেবে গুণী নাম শব্দে দীর্ঘিকার দিতে পারে, কিন্তু তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, আর এখানে সম্বোধনের গুণিন শব্দের সম্বোধনের এক বচন কিন্তু হবে গুণিন। সম্বোধনের এক বচন কি হবে, সেটা হবে একদম মূল শব্দে যা রয়েছে সেটাই, অর্থাৎ গুণিন। এই হচ্ছে গুণিন শব্দের বিশেষত্ব। তপস্বিন, তারপরে ধনীন, জ্ঞানীন, রোগীন, বাজিন মানে ঘোড়া, এগুলো হচ্ছে সবই আমাদের গুণিন শব্দের মতো। যেমন মিথ্যাবাদীন, সত্যবাদীন ইত্যাদি, এগুলো সবই গুণিন শব্দের মতো হবে। অর্থাৎ মিথ্যাবাদীন শব্দের প্রথম আর এক বচন হবে মিথ্যাবাদী দীর্ঘিকার, সত্যবাদীন শব্দের প্রথম আর এক বচন হবে সত্যবাদী দীর্ঘিকার। তাহলে আমাদের ব্যঞ্জনান্ত বা হলন্ত পুংলিঙ্গ সমস্ত শব্দ সম্পন্ন হয়ে গেছে, যেগুলো পরীক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তো এরপরে আমরা আলোচনা করব হলন্ত স্ত্রীলিঙ্গ শব্দ নিয়ে। তো আজকে এটুকুই। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।